আসসালামু আলাইকুম। জবশিক্ষা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমরা অগ্রদূত যে বাংলা ভাষা এবং সাহিত্য পাঠটা আছে অগ্রদূত বইয়ের, এই বইটা শেষ করার ধারাবাহিকতায় আজকের পর্ব হচ্ছে মঙ্গল কাব্য। এই মঙ্গল কাব্য থেকে অনেক প্রশ্ন আসে এবং মোটামুটি কনফিউশন তৈরি করে এই কাব্যের অনেকগুলো পার্ট। তো মঙ্গল কাব্যটা মূলত অনেকগুলো কাব্য বিভক্ত, 5টা ভাগে বিভক্ত। আমাদের মূলত পড়তে হয় মনসা মঙ্গল কাব্য, চণ্ডীমঙ্গল এবং অন্নদামঙ্গল। আর পরবর্তীতে হচ্ছে আমরা লাস্ট পড়বো ধর্মমঙ্গল সম্পর্কে। তো এই 4টা সম্পর্কে আমাদের পড়তে হবে, কিন্তু এখানে যে জিনিসটা আমাদের সবচেয়ে বেশি চরিত্রগুলো আমাদেরকে কনফিউশন তৈরি করে আমাদের। আর আরেকটা জিনিস কনফিউশন তৈরি করে, সেটা হচ্ছে আদি কবিকে, শেষ কবিকে, শ্রেষ্ঠ কবিকে, এই ধরনের যে কনফিউশনগুলো আছে এগুলো আমি চেষ্টা করব আজকে এগুলো সম্পর্কে ট্রিক বলে দেওয়ার, যে আপনারা এভাবে মনে রাখতে পারেন, এটা আমি যেভাবে মনে রাখছি সেটা। এবং গল্পে যেভাবে বইয়ের ভাষায় না বলে পৌরাণিক যে কাহিনীগুলো ছিল বা আমি মোটামুটি যে গল্পগুলো জানি সেগুলো গল্পাকারে বলে দেওয়ার চেষ্টা করব, যাতে করে আপনাদের মনে থাকে। প্রথমে এভাবে আমি শুরু করে একদম শেষে এই মঙ্গল কাব্য থেকে যতগুলো প্রশ্ন আসছে সবগুলো প্রশ্ন বিশ্লেষণ করার চেষ্টা করব। সম্ভবত আজকের ক্লাসটা ধারাবাহিক ক্লাসের সবগুলো পর্বের চেয়ে বড় হবে, কিন্তু এখান থেকে আপনি 1 বা 2 মার্ক কমন পাবেন। আপনারা সবাই বিশেষ সিলেবাস অনুযায়ী জানেন প্রাচীন এবং মধ্যযুগ থেকে 5 মার্ক থাকে, তার মধ্যে চর্যাপদ থেকে একটা অবশ্যই প্রশ্ন পাবেন, মঙ্গল কাব্য থেকে 1 বা 2টা অবশ্যই প্রশ্ন পাবেন, বাকিগুলো থেকে তো আছেই। তো মঙ্গল কাব্যটাকে আপনারা একটু গুরুত্ব সহকারে ক্লাসটা দেখবেন। সময় বেশি নিলেও এটা আপনাদের অনেক বেশি কাজে আসবে আশা করি। তো শুরু করা যাক আজকের পর্ব। আর আগের যারা, আমি আরো একটু বলে নিই যে আমি আগে ধারাবাহিকভাবে আলোচনা করছি যুগ বিভাগ, বিভিন্ন প্রাচীন যুগ, মধ্যযুগের কাব্যধারায় আসি, এরপরে যুগ সন্ধিক্ষণ, পরে আধুনিক যুগে যাব। তো আপনারা যারা আগের ক্লাসগুলো দেখেননি, ইউটিউবে দেখেন, একটা প্লেলিস্ট করা আছে। যদি ফেসবুকের কোনো গ্রুপ থেকে দেখেন তাহলে জবশিক্ষা চ্যানেলে যেতে পারেন বা ফেসবুক পেজে যেতে পারেন। সেখানে আপনার একদম প্রথমে পিন করে দেওয়া আছে ক্লাসগুলো ধারাবাহিকভাবে, সেখান থেকে দেখে নিতে পারেন। আর যদি আপনি আমার চ্যানেল থেকে দেখেন তাহলে তো পরপর চলে আসবে প্লেলিস্ট থেকে। আর ফেসবুক পেজে হলে পেজটার ভিতরে যাবেন, ভিতরে গেলে পেজের একদম মেইন যে হোম পেজ ইন্টারফেসটা শো করবে, ওর প্রথমেই দেখবেন পিন করে দেওয়া আছে একটা পোস্ট, যেখানে ক্লাসগুলো লিঙ্ক 1 2 3 4 এইভাবে আমি লিঙ্ক অ্যাড করে দিয়েছি, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। মূলত মঙ্গল কাব্যটা কি? মঙ্গল কাব্য হচ্ছে স্বপ্নে দেবীর আদেশ পেয়ে যে মধ্যযুগের কবিরা ছিল তারা পৌরাণিক কাহিনী, লৌকিক কাহিনী, পৌরাণিক এবং লৌকিক কাহিনীর সংমিশ্রণে যে দেবদেবীর লীলা মাহাত্ম্য, পূজা প্রচার এবং ভক্ত কাহিনী প্রভৃতি অবলম্বনে যে কাব্য রচনা করতো সেগুলোকে বলা হয় মঙ্গল কাব্য। এছাড়াও এই মঙ্গল কাব্যে, তবে মঙ্গল কাব্য কথাটি থাকলেও চৈতন্য মঙ্গল এবং গোবিন্দ মঙ্গল প্রভৃতি মঙ্গল কাব্যের অন্তর্ভুক্ত নয়। তাহলে এটা খেয়াল রাখবেন যে ম্যাক্সিমাম মঙ্গল কাব্যের ভিতরে কিন্তু মঙ্গল শব্দটা সংযুক্ত থাকে। চৈতন্য মঙ্গল এবং গোবিন্দ মঙ্গল এই দুইটি কিন্তু মঙ্গল কাব্য নয়। নাম দুইটা ভালো করে খেয়াল করেন, চৈতন্য মঙ্গল এবং গোবিন্দ মঙ্গল এই দুইটি মঙ্গল কাব্য নয়। এগুলো বৈষ্ণব সাহিত্যের অংশ। চৈতন্য মঙ্গল এবং গোবিন্দ মঙ্গল এই দুইটা হচ্ছে বৈষ্ণব পদাবলীর দুইটা অংশ। এরপরে মঙ্গল কাব্য কি? আসলে মঙ্গল কাব্যটা কি সেটা যদি আমরা দেখি, এটা 18তম বিশেষের একটা লিখিত প্রশ্ন। বাংলা সাহিত্যের মধ্যযুগের বিশেষ এক শ্রেণীর ধর্ম বিষয়ক আখ্যান কাব্যই মঙ্গল কাব্য। এটি রচনার মূল কারণ হচ্ছে স্বপ্নে দেবী কর্তৃক আদেশ। মিথ্যা কথা, আসলে ওই সময় মানুষটা এত বেশি সতর্ক ছিল না। তো যদি বলা হয় যে এটা তার নিজের কাহিনী বা লৌকিক কাহিনীকে সে এটা সবাইকে জানাচ্ছে যে এইভাবে আপনারা দেবদেবীর পূজা করেন, তাহলে তো মানুষ শুনবে না। তো তারা কি করতো যে নিজেরাদের কথাটা যেন শুনে, বা তারা জেনে যে গল্পগুলো বলছে মানুষের জন্য এগুলো যুগ যুগ ধরে পড়ে বা এগুলো বিশ্বাস করে, তার জন্য বলতো যে দেবী আমাকে আদেশ দিছে তার স্বপ্নে এসে যে তার কাহিনীটা যেন রচনা করি। তা মূলত এটা কিন্তু এই যে স্বপ্নে দেবীর আদেশ, স্বপ্নে দেবী এসে সাহিত্যিকদেরকে বলতো তার কাহিনীটা রচনা করতে, এই জন্য তারা লিখতে। মঙ্গল অর্থ হচ্ছে কল্যাণ। যে কাব্য দেবতার আরাধনা বা মহত্ব কীর্তন করা হয়, যে কাব্য শ্রবণ করলে মঙ্গল হয় বা ঘরে রাখলে মঙ্গল হয়, অথবা এক মঙ্গলবার শুরু হয়ে পরবর্তী মঙ্গলবার শেষ হতো, তাকেই বলা হতো মঙ্গল কাব্য। মূলত লৌকিক দেবদেবী নিয়ে রচিত কাব্যই মঙ্গল কাব্য। মঙ্গল কাব্যের মূল উপজীব্য হচ্ছে দেবদেবীর গুণগান। আবার মঙ্গল কাব্যের মূল উপজীব্য কি? দেবদেবীর গুণগান। আর কখন মঙ্গল কাব্য রচনা করা হতো? সাহিত্যিকদের স্বপ্নে যখন দেবী আদেশ দিত তখনই তারা মঙ্গল কাব্য রচনা করত। এটি স্ত্রী দেবতার প্রাধান্য দেওয়া হয়েছে। কাব্যগুলো নামকরণ করা হয়েছে যে দেবতাদের পূজা প্রসারের জন্য কাব্যটি রচিত সেই দেবতার নাম অনুসারে। এই বিষয়টা একটু বলি। স্ত্রী দেবতা বলতে বোঝানো হয়েছে যে নারী যে দেবীগুলো ছিল তাদের। মূলত মঙ্গল কাব্যগুলো যদি যখন আমরা পড়বো দেখবো যে ম্যাক্সিমাম হচ্ছে চণ্ডী মঙ্গল, মনসা মঙ্গল। চণ্ডী এবং মনসারী আরেকটা নামে হচ্ছে চণ্ডী, দুজনে একই। তারপরে অন্নদা এবং হচ্ছে দুর্গা মঙ্গল। তো সবগুলো কিন্তু অন্নদা এবং দুর্গা, তো দেখেন একটু নামগুলো সবাই কিন্তু নারী, এজন্য বলা হয়েছে যে দেবীর পূজা প্রচলনের জন্য
এই কাহিনীগুলো রচনা করা হতো। মঙ্গল কাব্যের সাধারণ লক্ষণ বা বৈশিষ্ট্যগুলো কি? মঙ্গল কাব্যের যে সাধারণ লক্ষণ, প্রথম দেখা যাবে যে স্বপ্নে দেবতা নির্দেশ পেয়ে কাব্য রচনা করেছেন। প্রথমে সর্বসিদ্ধ দাতা গণেশের বন্দনা, তারপরে কাব্যের অধিকাংশ ঘটনা সাধারণ নয়, অসাধারণ কিছু থাকবে, মানে যেগুলো আসলে লোকালয়ে ঘটে না এমন কিছু। মঙ্গল কাব্যের নায়ক নায়িকারা সবাই শাপভ্রষ্ট দেবতা, মানে তারা অভিশাপ পেয়ে তারপরে দেবালয় থেকে তারা লোকালয়ে ফিরে এসেছে, শাপান্তে স্বর্গে ফিরে যান। মানে একদম শেষে যখন তাদের পূর্ণ হয়ে যায়, মানে পাপ যখন পূর্ণ হয়ে যায়, তখন তারা আবার লোকালয় থেকে দেবালয়ে ফিরে যান। মর্তে পূজা প্রচারের সময় দেবতাদের আচরণ মানুষের মতো থাকে, যেহেতু তারা পৃথিবীতে তাদের পাপের শাস্তি স্বরূপ আসে, তো তারা তো এখানে দেবতা স্বরূপ আচরণ করতে পারবে না, এই জন্য তারা মানুষের মতো আচরণ করে। তাহলে আমরা বৈশিষ্ট্যগুলো আবার একবার দেখি। স্বপ্নে দেবতার আদেশ পায়, গণেশের বন্দনা থাকে একদম প্রথমে, আর এই কোনো ঘটনা সাধারণ নয়, অসাধারণ কিছু ঘটনা নিয়ে এটা রচিত হয়। নায়ক নায়িকারা সবাই শাপভ্রষ্ট দেবতা এবং একদম শাপান্তে, মানে যখন তাদের যে পাপ আছে এটা শেষ হয়ে যায়, তখন তারা আবার স্বর্গে ফিরে যায়। আর মর্তে পূজা প্রচারের সময় দেবতাদের আচরণ মানুষের মতো থাকে। মঙ্গল কাব্য কত প্রকার এবং কি কি? মঙ্গল কাব্য প্রধানত দুই প্রকার, একটা পুরাণের কাহিনী অবলম্বনে যেগুলো, আর লৌকিক, যেগুলো হচ্ছে লোকে মুখে শোনা যেত, সেগুলো হচ্ছে লৌকিক শ্রেণী। তো পৌরাণিক শ্রেণীর হচ্ছে 4টি ধারা আছে: গৌরী মঙ্গল, ভবানী মঙ্গল, দুর্গা মঙ্গল, অন্নদা মঙ্গল। আর লৌকিক শ্রেণী হচ্ছে 4টি: শিব মঙ্গল, মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল এবং শারদা মঙ্গল। এরপরে মঙ্গল কাব্যের প্রধান শাখা কয়টি ও কি কি? মঙ্গল কাব্যের প্রধান শাখা হচ্ছে 3টি: মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল এবং অন্নদা মঙ্গল। আমরা এই 3টা পড়বো এবং এর সাথে সাথে ধর্মমঙ্গলটাও পড়বো আজকের পাঠে। তাহলে মঙ্গল কাব্যের প্রধান শাখা কয়টি ও কি কি? প্রধান শাখা হচ্ছে 3টি: মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল, অন্নদা মঙ্গল। মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল, অন্নদা মঙ্গল। আচ্ছা দেখেন, সবগুলো কাহিনী শেষে কিন্তু মঙ্গল শব্দটির উল্লেখ আছে, কিন্তু এখানে কিন্তু প্রথমে যে দুইটা নাম দিয়ে আমাদেরকে সতর্ক করে দিয়েছে, চৈতন্য মঙ্গল এবং গোবিন্দ মঙ্গল, এই দুইটা শেষে মঙ্গল থাকলেও কিন্তু এরা মঙ্গল কাব্য নয়। মঙ্গল কাব্যের কয়টি অংশ থাকে? 5টি অংশ থাকে। প্রথমে বন্দনা, আত্মপরিচয়, গ্রন্থ উৎপত্তির কারণ, দেবখণ্ড, মত্তখণ্ড এবং ফলশ্রুতি, এই 5টি অংশে থাকে। তাহলে আমরা একটু ফিরে যাই। মঙ্গল কাব্য প্রধানত কয় প্রকার, কি কি? 2 প্রকার: পৌরাণিক এবং লৌকিক। পুরাণের কাহিনী অবলম্বনে যেটা রচিত সেটা পৌরাণিক, আর লোকমুখে প্রচলিত যেটা সেটা হচ্ছে লৌকিক। পৌরাণিক আছে 4টি: গৌরী মঙ্গল, ভবানী মঙ্গল, দুর্গা মঙ্গল, অন্নদা মঙ্গল। লৌকিক হচ্ছে শিব মঙ্গল, মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল, শারদা মঙ্গল। আর মঙ্গল কাব্যের প্রধান শাখা হচ্ছে 3টি: মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল, অন্নদা মঙ্গল। আর প্রত্যেকটা মঙ্গল কাব্যের 5টা অংশ থাকবে। প্রথমে বন্দনা থাকবে, তারপরে আত্মপরিচয়, দেবতারা তাদের পরিচয় দেবে, তারপরে গ্রন্থের উৎপত্তির কারণ, কেন এই গ্রন্থটা হয়েছে, দেবখণ্ড, তারা যখন দেবালয়ে ছিল তখন তারা কি কি করতো বা তাদের জীবন আচরণ কেমন ছিল, মর্তখণ্ড, পৃথিবীতে তাদের আচরণ, আর একদম শেষে ফলাফলটা বর্ণনা করা হবে। এই হচ্ছে মঙ্গল কাব্যের কাহিনী। পরবর্তী অংশে চলে যাই আমরা। এরপরে আমরা প্রশ্নোত্তর পর্ব। এতক্ষণ আমরা মঙ্গল কাব্য সম্পর্কে বিস্তারিত জানলাম। এখন দেখেন যে আদি মঙ্গল কাব্য কোনটি। আদি মঙ্গল কাব্য হচ্ছে মনসা মঙ্গল কাব্য। এটি মনসা দেবীর কাহিনী নিয়ে রচিত। এর অপর নাম হচ্ছে পদ্মপুরাণ। তাহলে মনসা মঙ্গল কাব্যের অপর নাম কি? পদ্মপুরাণ। খুবই গুরুত্বপূর্ণ, নামটি মনে রাখবেন, পরবর্তীতে কিন্তু প্রশ্ন আসছে এটা নিয়ে। মঙ্গল কাব্যে কোন 2 দেবতার প্রাধান্য বেশি? মনসা এবং চণ্ডী। মনসা এবং চণ্ডী দুইটাই কিন্তু হচ্ছে মনসা দেবীর 2টা নাম। চণ্ডীও কিন্তু সাপ, আমরা যখন পড়বো তখন এটা বুঝতে পারবো। তাহলে মঙ্গল কাব্যের কোন 2 দেবতার প্রাধান্য বেশি? 2টি, মনসা এবং চণ্ডী। মঙ্গল কাব্যে বা মনসা মঙ্গল কাব্যের আদি কবিকে কানাহরি দত্ত। মনসার কিন্তু একটা চোখ কানা ছিল, একটু মনে রাখবেন যে মনসা মঙ্গল কাব্যে কিন্তু প্রথম যিনি রচনা করছেন তার নামের প্রথমেও কিন্তু কানা আছে। তাহলে মনসা মঙ্গল কাব্যের আদি কবিকে কানাহরি দত্ত। সাপের ধারী দেবী মনসার অপর নাম কি? কেতকী ও পদ্মাবতী। এই কেতকী যে দেবী, ইনি কিন্তু চণ্ডীর রূপ ধারণ করে। হ্যাঁ, তো এই যে মনসার যে নাম কেতকী ও পদ্মাবতী, আর এই পদ্মাবতী থেকে পদ্মপুরাণ নামটা মূলত আসছে মনসা মঙ্গলের এই পদ্মাবতী নাম থেকে। অস্ট্রিক সমাজের লৌকিক ভয়ভীতি থেকে এই দেবীর উদ্ভব। মানে ওই সময় প্রচুর পরিমাণে সাপের উদ্ভব ছিল, তো সবাই হচ্ছে সাপকে ভয় পেত, তখন থেকে এই দেবীর উদ্ভব। কোন দেবীকে নিয়ে মনসা মঙ্গল রচিত? সাপের অধিষ্ঠাত্রী মনসা দেবীর কাহিনী নিয়ে মনসা মঙ্গল কাব্য রচিত। এই কাব্যের মোট 8 দিনে পরিবেশন করা হতো, আর একদম শেষের দিনকে বলা হতো অষ্টমঙ্গল। তাহলে কয় দিনে মনসা মঙ্গল পরিবেশন করা হতো? 8 দিনে। শেষের দিনকে বলা হয় অষ্টমঙ্গল। নিহতের বিরুদ্ধে মানুষের বিদ্রোহ এই কাব্যের বিশিষ্টতা দিয়েছে। মনসা মঙ্গলের কাব্য কবি বিজয়গুপ্তের পরিচয় দাও। তো বিজয়গুপ্ত হচ্ছে মনসা মঙ্গলের শ্রেষ্ঠ কবি।
দেখেন মনসা মঙ্গলের এখন পর্যন্ত আমরা দুইজন কবির নাম পেয়েছি, একটা কানাহরি দত্ত আর একটা বিজয় গুপ্ত। তো আমি প্রথমেই বলে নিচ্ছি যে এখানে এই মঙ্গল কাব্যে আমাদের দুইটা জিনিস কনফিউশনে ফেলবে, একটা হচ্ছে চরিত্র আর একটা কবিদের কে আদি কবি কে শ্রেষ্ঠ কবি। এখানে দেখেন আদি কবি হচ্ছে কানাকে নিয়ে, কানাই রচনা করছে, এভাবে মনে রাখবেন, কানাহরি দত্ত। আর শ্রেষ্ঠ কবি সে সব কিছুকে বিজয় করছে, বিজয় গুপ্ত। বরিশাল জেলার ফাতিহাবাদের ফুল্লশ্রী গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তিনি বাংলা সাহিত্যের প্রথম সুস্পষ্ট সন তারিখ যুক্ত মঙ্গল কাব্যের রচয়িতা। তার রচিত মনসা মঙ্গল কাব্যের একটি অংশের নাম হচ্ছে পদ্মপুরাণ। এই জন্য এই মনসা দেবী কাহিনী নিয়ে রচিত যে গ্রন্থ তার নাম হচ্ছে পদ্মপুরাণ। মূলত এটি বেশি স্পষ্টভাবে ছিল। শ্রাবণ মাসের পঞ্চম মনসা পঞ্জিতে স্বপ্নে দেবীর আদেশ পেয়ে সুলতান আলাউদ্দিন হোসেন শাহের শাসনামলে তিনি এই কাব্য রচনা করেন। তাহলে কার আমলে পদ্মপুরাণ রচিত হয়? সুলতান আলাউদ্দিন হোসেন শাহ। সুলতান আলাউদ্দিন হোসেন শাহ। বাইশা কি? বাইশা হচ্ছে, যেহেতু মনসা মঙ্গল কাব্য নিয়ে অনেক রচনা হতো, ওই সময় কি ছিল যে এখন যেমন এক একজন কবিরা এক এক ধরনের লেখালেখি করে, আগে কিন্তু এইটা ছিল না, একটা কাহিনী নিয়ে সবাই লিখতো বা দেবদেবীর কাহিনী নিয়ে। তো 22 জন কবির রচিত মনসা মঙ্গল কাব্য থেকে একটা নতুন করে পূর্ণাঙ্গ একটা মনসা মঙ্গল কাব্য রচনা করা হয়। আর যে 22 জন কবি নিয়ে ওই মনসা মঙ্গল কাব্যটা রচনা করা হয়, সেই জনপ্রিয় 22 জন কবিকে বলা হয় বাইশা। 12 মাসি বা 12 মাসিয়া কি? 12 মাসিয়া হচ্ছে এই দেবদেবীর এই যে নায়ক নায়িকারা ছিল, তারা তো যেহেতু অভিশাপ পেয়ে পৃথিবীতে আসছে, তাহলে তো তারা এখানে সুখে থাকবে না, তাই না? তাদের ভিতরে অনেক ধরনের দুঃখ থাকবে। আর পৃথিবীতে তো আমরা স্বর্গের মতো সুখে থাকি না, এখানে সুখ দুঃখ বিভিন্ন লড়াই চড়াই উতরাই সবকিছু পার করেই তো আমাদের এই জীবন। এই জন্য 12 মাসের যে সুখ দুঃখের বিবরণ, সেটাই হচ্ছে 12 মাসিয়া। 12 মাসিয়া তাহলে কি? আমরা যদি আরেকবার একটু ভালো করে, নায়ক নায়িকাদের 12 মাসের সুখ দুঃখের বিবরণ প্রদানের রীতি দেখা যায়, একেই বলা হয় 12 মাসি বা 12 মাসিয়া। চৌত্রিশা কি? বিপন্ন নায়ক নায়িকা 34 অক্ষরে ইষ্ট দেবতার যে স্তবক রচনা করে তাকে বলা হয় চৌত্রিশা। যেমন ব্যঞ্জন বললে এখানে থাকবে ক থেকে হ পর্যন্ত পদের আদিতে প্রয়োগ করে চৌত্রিশা রচিত হতো। মানে এই ব্যঞ্জন বর্ণগুলোকে পদের আদিতে প্রয়োগ করা হবে, করে এই চৌত্রিশা রচনা করা হবে। কোন 34টা বর্ণ থাকতো? ক থেকে হ পর্যন্ত। মনসা মঙ্গলের অন্যান্য কবির বা রচয়িতাকে আমরা এখনো পর্যন্ত মনসা মঙ্গলের 2 জন কবি পেয়েছি, একজন আদি কবি আর একজন হচ্ছে শ্রেষ্ঠ কবি। আদি কবি হচ্ছে কানাহরি দত্ত আর শ্রেষ্ঠ কবি বিজয় গুপ্ত। এখন বাকি আরো কিছু কবি সম্পর্কে পড়বো। নারায়ণ দেব, দ্বিজবংশী দাস আর ক্ষেমানন্দ। দেখেন নারায়ণ দেবের জন্মস্থান হচ্ছে কিশোরগঞ্জ জেলার বোরগ্রামে জন্মগ্রহণ করেন। তার রচনার নামও কিন্তু পদ্মপুরাণ। নারায়ণ দেব এবং হচ্ছে বিজয় গুপ্ত দুইজনের রচনার নাম কিন্তু পদ্মপুরাণ। পরবর্তীতে দ্বিজবংশী দাস হচ্ছে কবি চন্দ্রাবতীর পিতা। কবি চন্দ্রাবতীর পিতা, ইনি তার বংশধর নিয়েই বাংলা সাহিত্যে আসছে। হ্যাঁ, তো দ্বিজ নিয়ে আমাদেরকে দুইটা পড়তে হবে, একটা হচ্ছে দ্বিজ মাধব আর একটা দ্বিজবংশী দাস। তো দ্বিজ মাধবকে পড়া লাগবে শুধুমাত্র তার উপাধির জন্য। দ্বিজ মাধবের উপাধি হচ্ছে স্বভাব কবি, তিনি এই মঙ্গল কাব্যের ভিতরেই আছেন। আর দ্বিজবংশী দাস সে তার বংশধর নিয়েই আবির্ভাব হয়েছে বাংলা সাহিত্যে, আর তার বংশধর হচ্ছে চন্দ্রাবতী তার মেয়ে। তো এটা মনে রাখবেন যাতে করে আর না গুলিয়ে যায়। ইনিও কিন্তু কিশোরগঞ্জে জন্মগ্রহণ করছেন, বোঝাই যাচ্ছে যে ওই সময় কিন্তু কিশোরগঞ্জে বেশ মেধাবী লোকজন বসবাস করতো। তাহলে দ্বিজবংশী দাসটা আমাদের এই যে বাকি যে কবিগুলো আছে তাদের ভিতরে দ্বিজবংশী দাসটা একটু ভালো করে পড়তে হবে, যে তিনি কোন কবির পিতা? চন্দ্রাবতীর পিতা। আচ্ছা, পিতা প্রসঙ্গ যখন আসলো আমরা আবার একটু যাই যে কোন কবির মা ছিল আমাদের কবি, আরেকজন কবি কুসুম কুমারী দাস, জীবনানন্দ দাশের মা, তিনি ছিলেন হচ্ছে একজন কবি। অথবা যদি এমন আসে যে কোন কবির ছেলে একজন কবি, তখন কুসুম কুমারী দাসের ছেলে হচ্ছে জীবনানন্দ দাস, তিনি একজন কবি। কোন কবির পিতা একজন কবি? চন্দ্রাবতীর পিতা দ্বিজবংশী দাস একজন কবি। কোন কবির মেয়ে একজন কবি? দ্বিজবংশী দাসের মেয়ে চন্দ্রাবতী একজন কবি। তো এইভাবে একটু মনে রাখতে পারেন। দেখেন ওই সময় কিন্তু নারী কবির সম্পর্কে খুব একটা পাওয়া যায়নি। চর্যাপদের একমাত্র কবি ছিল হচ্ছে আপনার কান্ডপা, যাকে হচ্ছে দুঃখিত কার্মাপা না, কুকুরিপা, যাকে একমাত্র হচ্ছে মহিলা কবি বলা হয়। তো এখনো পর্যন্ত কিন্তু কুকুরিপার পরে আবার চাঁদের মতো মহিলা কবির উদ্ভব ঘটছে চন্দ্রাবতীর। এইভাবে মনে রাখবেন, আমি এইভাবেই মনে রাখি মাঝে মধ্যে পড়ার সময়। তো আপনারা এগুলো শুনলে দেখবেন মনে থাকবে। আমিও কিন্তু কোনো না কোনো জায়গায় শুনে অনেকগুলো ক্লাস দেখে এভাবে মনে রাখছি। পরবর্তী পর্যায়ে চলে যাই আমরা ক্ষেমানন্দ সম্পর্কে। ক্ষেমানন্দ এই ধারার অন্যতম জনপ্রিয় কবি। কেতকা দাস ক্ষেমানন্দ। কেতকা দাস তার উপাধি। তার কাব্যে মুকুন্দরাম ও রামায়ণের কাহিনীর প্রভাব সুস্পষ্ট। মনসা মঙ্গল কাব্যের কাহিনী আলোচনা করো। এখানে হচ্ছে মনসা মঙ্গল কাব্যের আমরা জানি যে নায়ক নায়িকা ছিল যারা, তারা হচ্ছে দুইজন লক্ষিন্দার আর বেহুলা। নাম দুইটার একটু বানান, লক্ষিন্দারের নামের বানানটা একটু খেয়াল করেন। ল ক্ষয় শীর দন্তান্বয় দয় র, লক্ষিন্দর।
লখিন্দর বানানটা কিন্তু আসছিল কোনো একটা পরীক্ষাতে, এজন্য হচ্ছে আমি বানানটা দেখাই দিলাম। তো লখিন্দর মূলত অনিরুদ্ধ, এই অনিরুদ্ধ এবং উষা তারা হচ্ছে দেবালয়ে নাচতো। তো চণ্ডী মনসা মূলত হচ্ছে শিবের কন্যা। তো শিব ওই সময় মোটামুটি প্রভাবশালী একজন দেবতা ছিল যাকে সবাই পূজা করত। আর ওই অঞ্চলের যিনি রাজা ছিলেন চাঁদ সওদাগর, তিনি শিবের পূজা করতেন। তো মনসার খুব ইচ্ছা হলো যে তাকেও মানুষ পূজা করুক। ওই সময় কিন্তু যদি মানুষের পূজা ব্যতীত কিন্তু দেবত্ব অর্জন সম্ভব হতো না, তাই মনসা চাঁদের কাছে পূজা চাইলো। আর যেহেতু ওই সময়ে ওই অঞ্চলের রাজা যদি কোনো একটা দেবীকে পূজা করে, তাহলে কি করবে, ওই অঞ্চলের যত মানুষজন আছে সবাই কিন্তু ওই দেবীর পূজা করবে, তাহলে তার দেবত্ব প্রাপ্ত হয়ে যাবে। এজন্য সে তার বাবার কাছে চাইলো যে চাঁদ সওদাগর যেন তাকে পূজা করে। চাঁদ আবার শিবের ভক্ত ছিল। তো সে যখন বললো যে চাঁদের পূজা চাইলে, চাঁদটা প্রত্যাখ্যান করলেন। এমনকি চাঁদের পত্নী সনকা, তাহলে সনকা কে ছিল, সওদাগরের স্ত্রী, এটা মনে রাখবেন, এটা কিন্তু চরিত্রের ভিতরে আসে। হ্যাঁ, তাহলে চাঁদের স্ত্রীর নাম ছিল হচ্ছে সনকা। সে মনসার পূজা করতো। তো মনসার যে ঘর, তাতে হেতাল দণ্ড দিয়ে আঘাত করেন। পরিণামে তখন মনসা খুব খেপে যায় যে পূজাই করলো না, আবার আমাকে তার স্ত্রী যে সনকা পূজা করে তার যে ঘটে আবার আঘাত করতেছে, একে তো শাস্তি দিতে হবে। তখন সে কি করে, তার হচ্ছে তখন 6টা পুত্রকে মেরে ফেলে। এমনকি তার যে তরিগুলো ছিল, জাহাজগুলো ছিল, সবগুলো জাহাজ ডুবিয়ে দেয়। দেওয়ার পরে চাঁদ সওদাগর কোন রকম বেঁচে থাকে, তাকে শিক্ষা দেওয়ার জন্যই তো বাঁচিয়ে রাখছে। তবু ওই সে সাগরের ভিতরে একটা তক্তা পায়, তক্তায় ভেসে ভেসে সে পাহাড়ে আসে। তখনও পর্যন্ত মনসা তাকে অনেকবার বলে যে তাকে যদি পূজা করে তার জীবন ফিরে যাবে। এর সাথে এত পরিমাণে ঘাত তেরা ছিল যে মরে যাবে, তাও তাদের পূজা করবে না। তো তখন সে যেহেতু তার ঘরেই জন্ম নিছে লখিন্দার, অনিরুদ্ধ মানুষ রূপে জন্ম নিছে হচ্ছে লখিন্দার রূপে, আর তার স্ত্রী উষা জন্ম নিছে বেহুলা রূপে। তো তাদের আবার পৃথিবীতে এসে আরেকবার বিয়ে হয়। তো তাদের বিয়ের দিন স্থির হলে মনসা বৃদ্ধা বেশে যে বেহুলাকে শাপ দেয়, মানে অভিশাপ দেয় যে বিভা রাতে খাইভা ভাতার, ভাতার বলতে তার বরকে বোঝানো হয়েছে, বিয়ের রাতে তুমি তোমার বরকে খেয়ে ফেলবা বা মেরে ফেলবা। তো এটাও অতটা ওই সময় যদি অভিশাপ দেওয়া হতো, দেবীর অভিশাপ, তাহলে কি এটা খেতে যাবে? তো এখন লখিন্দার এবং বেহুলার যে বাসর ঘরটা তৈরি করা হয়, সেটা লোহা দিয়ে তৈরি করা হয়, যেন কোনো ছিদ্রও না থাকে, যাতে করে সাপ ঢুকতে না পারে। কিন্তু বেহুলা করে যে একটা মিস্ত্রিকে ভয় দেখিয়ে, মনসা ভয় দেখিয়ে একটা ছিদ্র করে নেয়। ওই ছিদ্র পথে কালনাগিনী ঢুকে লখিন্দারকে দংশন করে। বেহুলা যখন হচ্ছে স্বামী হারায়, তখন সে খুব দুঃখ পায় এবং সে তার স্বামীকে নিয়ে ভেলায় ভেসে আবার দেবালয়ে চলে যায়। আসলে কি সম্ভব? ওই যে একটু আগে বলছে না যে এখানে সব অস্বাভাবিক ঘটনা থাকে, ভেলাই করে আমরা নদী পার হতে পারি না, এটা দেবালয়ে চলে গেছে। তো আসলে এটা কাহিনী। তো তখন হচ্ছে সে যে দেবালয়ে যে দেবতাদেরকে নাচ দেখায়, খুশি করে এবং লখিন্দারের প্রাণ ফিরে পায়। এবং পরবর্তীতে তার যে তরিগুলো ছিল 14 ডিঙা, তার তরি ছিল কয়টা? 14টা, এবং যে 6টা ছেলে আগে মেরে ফেলছিল, এবং লখিন্দার সহ এই 7 ছেলেকে সবাইকে বাঁচিয়ে তোলে। চাঁদ পাগলের মতো ছুটি আসবে বেহুলার কাছে, এসে শুনলো যে এইভাবে এগুলো তুমি কিভাবে ফিরিয়ে আনলে। তখন সে তাকে মনসার পূজা করতে বলে, কিন্তু চাঁদ এই সত্য প্রত্যাখ্যান করলো। বেহুলা গিয়ে কেঁদে কেঁদে বললো যে বাবা, আপনি যদি পূজা না করেন তাহলে আবার আমাদের সবকিছু হারিয়ে যাবে আপনার এই জিদের কাছে। তো মূলত এখানে যেটা হয়েছে যে প্রীতি স্নেহের কাছে যে তার যে দেমাগ ছিল, তার যে অহংকার ছিল, অহমিকা ছিল, সব হার মেনে যায় এবং তিনি মনসাকে পূজা করতে বাধ্য হয়। তবে এইখানেও কিন্তু পূজা করার সময় সে কিন্তু সরাসরি পূজা করেনি, সে পিছন ফিরে বসে একটা ফুল পিছন দিকে চেলে দেয়, তাও আবার বাম হাত দিয়ে। মনসা তাতেও খুশি যে এই যে পরিমাণে ঘাতরা, পূজা তো করছে। তো সেখান থেকে মনসা পূজার প্রচলন হয় পৃথিবীতে। এই হচ্ছে মনসা মঙ্গলের কাহিনী। তো মনসা মঙ্গলের যে চরিত্রগুলো আমরা যদি একটু খেয়াল করি, আমরা একবার একটু দেখে আসি যে মনসা মঙ্গল কিন্তু এখানেই শেষ। তো মনসা মঙ্গলের যে কাহিনীগুলো ছিল, কাহিনীর ভিতরে আছে হচ্ছে চাঁদ সওদাগর, তার স্ত্রী ছিল হচ্ছে সনকা, চাঁদ সওদাগরের স্ত্রী। আর তার পুত্র ছিল হচ্ছে লখিন্দার, এখানে দেখা যাচ্ছে না, আচ্ছা, লখিন্দার ছিল তার পুত্র, যার স্বর্গে নাম ছিল হচ্ছে অনিরুদ্ধ। আর তার লখিন্দারের স্ত্রী ছিল বেহুলা, তার স্বর্গে নাম ছিল উষা। আর এখানে যে মনসা, এই হচ্ছে মোটামুটি এখান থেকে এই 5টা চরিত্র পড়লে হয়ে যাবে। আর এর বাইরে চরিত্র আসে না। তো আমরা এই চরিত্রগুলো একটু গল্পাকারে মনে রাখলাম, যেহেতু গল্প করেই আমি বললাম, আমি কিন্তু বই পড়াইনি এই ক্ষেত্রে। তো এরপরে দেখেন যে চণ্ডী মঙ্গলের আদি কবিকে, চণ্ডী দেখেন, চণ্ডী এখানে এই একটু টাইপের আছে না, এখানে দেখেন মানিক দত্ত, এই যে তুলতাল ডয়রসি আর দত্ত, এই যে পিছে পিছে মিল আছে। মনসার কিন্তু কানার সঙ্গে মিল ছিল, তাই না? তাহলে মনসা মঙ্গলের আদি কবি হচ্ছে কানাহরি দত্ত, আর মনসা মঙ্গলকে বিজয় করে নিয়ে বিজয় গুপ্ত হয়েছিল মনসা মঙ্গলের শ্রেষ্ঠ কবি। চণ্ডী মঙ্গলের আদি কবি হচ্ছে মানিক দত্ত। চণ্ডী মঙ্গলের প্রধান কবিকে মুকুন্দরাম চক্রবর্তী
বত্তি, এই মানে চক্রাকারে এসে মুকুল হয়ে ফুটে আসে। আর মুকুলকে সবাই কি করে, মানে ফুলের মুকুলকে আমরা সবাই একটু যত্ন করে রেখে দেয় পানির ভিতরে, কারণ আমরা জানি যে এটা আরো বেশি করে ফুটবে বা অনেকদিন থাকবে। এমনি ফুটা ফুল হলে কিন্তু আমরা অতটা যত্ন করে রাখি না, কারণ এটা 2 দিন পরে ঝরে যাবে। তো ওই যে মুকুন্দরাম হচ্ছে এই চণ্ডীমঙ্গলের শ্রেষ্ঠ কবি। আর তার যে কাব্যটা ছিল শ্রী শ্রী চণ্ডীমঙ্গল, মুকুন্দরামের কাব্যগ্রন্থের নাম ছিল শ্রী শ্রী চণ্ডীমঙ্গল। এখানে আরো একটা, এখানে কিন্তু মুকুন্দরামটা খুবই আমাদের হচ্ছে গুরুত্বপূর্ণ। তো মুকুন্দরামের অনেকগুলো প্রশ্ন আছে, এখানে একটু খেয়াল করেন। তাকে দুঃখ বর্ণনার কবি হিসেবে অভিহিত করা হয়। তার রচনায় স্বীকৃতি স্বরূপ জমিদার রঘুনাথ তাকে কবি কঙ্কন উপাধি দেয়। তাহলে কবি কঙ্কন কার উপাধি? কবি কঙ্কন কিন্তু জমিদার রঘুনাথ উপাধি দেয় মুকুন্দরাম চক্রবর্তীকে। তাহলে মুকুন্দরাম চক্রবর্তীর উপাধি হচ্ছে কবি কঙ্কন। কবি রঞ্জন আরেকটা উপাধি আছে, সেটা অন্য একজন কবির, পরবর্তীতে আমরা অন্নদামঙ্গল কাব্যে দেখবো। তো কবি কঙ্কন কার উপাধি? মুকুন্দরাম চক্রবর্তী, তার এই উপাধি দেয় হচ্ছে জমিদার রঘুনাথ। আর এছাড়াও তার এই মুকুন্দরামের জনপ্রিয় কাহিনী কাব্য হচ্ছে কালকেতু উপাখ্যান। কালকেতু উপাখ্যান কার রচনা? মুকুন্দরাম চক্রবর্তীর। আর চণ্ডীমঙ্গল নিয়ে তার যে রচিত কাব্য সেটার নাম হচ্ছে শ্রী শ্রী চণ্ডীমঙ্গল। মুকুন্দরাম চক্রবর্তী সম্পর্কে আমরা আরেকবার একটু পড়ি, যে চণ্ডীমঙ্গলের প্রধান কবি কে? মুকুন্দরাম চক্রবর্তী। তার উপাধি কবি কঙ্কন কে দিয়েছিল? জমিদার রঘুনাথ। তার এই চণ্ডীমঙ্গল সম্পর্কিত তার যে কাব্যগ্রন্থ তার নাম কি? শ্রী শ্রী চণ্ডীমঙ্গল। মুকুন্দরাম চক্রবর্তীর জনপ্রিয় কাহিনী কাব্য কোনটি? কালকেতু উপাখ্যান। কোন কাহিনীর অবলম্বনে চণ্ডীমঙ্গল কাব্য রচিত? এটা চণ্ডী দেবীর কাহিনী অবলম্বনে। এর 2টা ভাগ আছে। একটা হচ্ছে, প্রথমটা হচ্ছে কালকেতু আখ্যাতিক বা ব্যাধ কালকেতু ফুল্লরার কাহিনী, আর দ্বিতীয়টা হচ্ছে বণিক বা ধনপতি চাঁদ সওদাগরের কাহিনী। এটা হচ্ছে মনসামঙ্গল কাব্য, আর প্রথমটা হচ্ছে চণ্ডীমঙ্গল কাব্য। এবার আমরা চণ্ডীমঙ্গল কাব্যের পরবর্তী পাঠে চলে যাই। আচ্ছা, পরবর্তী পাঠে আসার আগে আমরা একটু হচ্ছে মনসামঙ্গলের একজন কবি ছিল যে তার বংশধর নিয়ে আবির্ভাব হয়েছিল, মনে আছে? তার নাম কি? দ্বিজ বংশী দাস। তার বংশধর, তার কন্যা ছিল হচ্ছে চন্দ্রাবতী। তো ওই দ্বিজ শব্দের সঙ্গে আরো একটা নামের মিল আছে, দ্বিজ মাধব, যিনি হচ্ছে চণ্ডীমঙ্গলের একজন কবি। তার যে উপাধি আছে এখানে, সে তার বংশধর নিয়ে আবির্ভাব হয়নি, কিন্তু তার একটা উপাধি আছে, সেটা হচ্ছে স্বভাব কবি। তাহলে বাংলা সাহিত্যে স্বভাব কবি বলা হয় কাকে? দ্বিজ মাধবকে। আর তার রচিত যে চণ্ডীমঙ্গল এর নাম হচ্ছে শারদামঙ্গল। তার রচিত যে চণ্ডীমঙ্গল কাব্য এর নাম হচ্ছে শারদামঙ্গল। চণ্ডীমঙ্গল কাব্যের কালকেতু ফুল্লরা খণ্ডের আলোচনা এখানে হচ্ছে। এটা আমি মনসামঙ্গলের মতো গল্প করে বলে এটা আমি বই থেকে না পড়ি। তো এখন শিব তার ভক্ত নীলাম্বরকে শাপ দেয়। নীলাম্বর একজন ব্যক্তি, তিনি শিব ভক্ত ছিলেন, শিবের পূজা করত। তো তিনি কোনো এক কারণে নীলাম্বরের উপর খেপে যায়, যে তাকে অভিশাপ দিয়ে পৃথিবীতে পাঠান। তো পৃথিবীতে যখন পাঠায়, নীলাম্বর কালকেতু হয়ে জন্মগ্রহণ করে। তাহলে নীলাম্বর বা কালকেতু কোন কাব্যের অংশ? কালকেতু ও ফুল্লরা বা চণ্ডীমঙ্গলের অংশ। বা এবার যখন সে জন্মগ্রহণ করার পরে যৌবন প্রাপ্তি পায়, তখন তার পিতা ধর্মকেতু ফুল্লরার সাথে বিবাহ দেন। তাহলে ফুল্লরাকে কালকেতুর স্ত্রী, সনকাকে চাঁদ সওদাগরের স্ত্রী। আর সনকা এবং চাঁদ সওদাগর 2টা মনসামঙ্গলের চরিত্র। আচ্ছা, ব্যাধ কালকেতু অতি দরিদ্র এবং সুখী সংসার শিকার করতে করতে ওই যে কলিঙ্গের যে বনটা ছিল, মোটামুটি সব পশুদেরকে সে শিকার করে ফেলছে। তো তখন যখন পশুরা দেখলো যে এইভাবে যদি কালকেতু তাদেরকে হচ্ছে শিকার করে, তাহলে তো আর তাদের ওই বনে কোনো অস্তিত্বই থাকবে না। কালকেতু করতো যে, আমাদের যে শিক কাবাবের যে উদ্ভব, এটা মনে হয় সম্ভবত কালকেতুর হাত ধরে হয়েছিল। উনি পশু শিকার করে ওদেরকে পুড়িয়ে খেয়ে ফেলতো কাবাব বানায়। তো যখন এইভাবে সব পশুদেরকে মেরে ফেলছে, তখন যে তারা চণ্ডীর কাছে দেয় যে আপনি আমাদেরকে রক্ষা করেন, এভাবে যদি আমাদেরকে খেতেই থাকে তাহলে আমাদের বংশধর সব বিলীন হয়ে যাবে। তখন চণ্ডী কি করে? স্বর্ণ গধিকা, এটা মনে রাখবেন, সোনালী রঙের গুইসাপ হিসেবে সে কালকেতুর সামনে ধরা দেয়। সে যখন শিকারে যাবার সময় অন্নমঙ্গলজনক গধিকা দেখার পরে কোনো শিকার না করে ক্রুদ্ধ হয়ে গধিকাটিকে ধনুকের সেলাই বেঁধে ঘরে নিয়ে আসে। এবার নিয়ে এসে বাসায় যখন যাচ্ছিল, তখন মাঝপথে তার পত্নীর সঙ্গে দেখা। তো পত্নীর সঙ্গে দেখা হলে সে গধিকাটা বা সাপটাকে তার কাছে দিয়ে বলে যে এটার শালটা ছিলে এটা শিক পোড়া করতে দেবে, মানে শালটা ছিলে শিকের মধ্যে সাপটাকে ঢুকে যেন ওটা পোড়ায়। আর সে বাজারে যাচ্ছিল কিছু জিনিস আনতে। ফুল্লরা হচ্ছে সাপটাকে নিয়ে যখন ঘরে ফিরছে, এসে দেখে ওইটা সাপ না, ওইটা একটা রূপবতী সুন্দরী যুবতী নারী দেখা দিল। তখন ফুল্লরা প্রশ্ন করলে দেবী জানায় যে সে হচ্ছে সাপ না, মূলত সে তার স্বামীর আরো একজন স্ত্রী, সে এখানে এসেছে কিছুদিন বসবাস করতে। এখন তখনকার নারীরা ছিল স্বামী ভক্ত, তখন তো এখনকার নারীদের মতো ঝগড়া করতে পারবে না। তাহলে কৌশলে সে এই চণ্ডীকে তাড়ানোর উপায় বের করলো। তখন কি করলো? সে তাকে বললো যে তারা অনেক গরিব দুঃখী, দুঃখ বর্ণনা করলো।
12 মাসের দুঃখের কাহিনী বিবৃত করলো। মূলত 12 মাসটা কিন্তু এখান থেকেই আসছে। হ্যাঁ, তো তবুও দেবী অটল না, সে হচ্ছে এখান থেকে যাবে না, সেইখানেই থাকবে। তখন শেষ পর্যন্ত কি করলো যে ফুলরা হাটে চলে গেল, যদিও দেবীকে যেহেতু কৌশলে তাড়াতে পারতেছে না, তাহলে শেষমেশ স্বামীর সঙ্গে যুদ্ধেই নামতে হবে, তাই না? তো তখন সে স্বামীর সন্ধানে হচ্ছে চলে গেল আপনার হচ্ছে হাটে। যাওয়ার পরে সে কি করলো, যখন তার স্বামীকে বললো যে আপনি হচ্ছে এরকম বিয়ে করে নিয়ে আসছেন আরেকজন, আমি কি আপনার সঙ্গে খারাপ ব্যবহার করছি, বা আমি তো আসি আরেকজন কেন, তখন স্বামী বলে যে না, আমি বিয়ে করিনি, তোমাকে মাথা সাথে খারাপ হয়ে গেছে, আমি কেন আরেকটা বিয়ে করবো। তখন এসে দেখে যে হচ্ছে ফুলরা। তখন দেবীকে তখন তিনি জিজ্ঞাসা করে, এই মেয়ে কে তুমি? তখন বলে যে আমি দেবী। মূলত হচ্ছে তুমি যে এই যে বনের সব পশু পাখিকে ধরে খাচ্ছ, এটা যদি খেতে থাকো তাহলে তো সবকিছু শেষ হয়ে যাবে। তখন বলতো তো আমি তো গরিব মানুষ, কিন্তু আমার তো ভীষণ মাংস খেতে ইচ্ছে করে, তো এইভাবে যদি আমি শিকার না করি তাহলে এত মাংস কিনবো কোথা থেকে? তখন সে যেহেতু তার এই শিকারের মূল কারণ ছিল হচ্ছে দারিদ্রতা, তখন আমরা কিন্তু আরো একটা দেখছিলাম যে মঙ্গল কাব্যের একটা ধারা ছিল কি দারিদ্র জীবন, তাই না? তো তার যেহেতু দারিদ্রতা ছিল, তখন সে তাকে হচ্ছে সাপ দেয়, সরি অভিশাপ মুক্ত করে তাকে হচ্ছে তাকে আশীর্বাদ করে যে অনেক ধন লাভ করে, এবং ওই সময় তাকে নির্দেশ দেয় যে গুজরাটের বন কেটে ওইখানে তুমি একটা সাম্রাজ্য প্রতিষ্ঠা করো। তো সাম্রাজ্য যখন প্রতিষ্ঠা করে তার একজন হচ্ছে সেনা বাহিনীর তো প্রধান দরকার, সেনা প্রধান ভারতদত্তকে নিয়োগ করে। ভারতদত্ত কি করে যে রাজার নাম করে ওই অঞ্চলে যারা বসবাস করতো তাদের উপরে অত্যাচার শুরু করে। তো অত্যাচার শুরু করলে এটা যখন আবার কালকে তো শুনতে পাই, সে ছিল একটা খাবার প্রিয়, কিন্তু অর্থপ্রিয় তো ছিল না, তার তো এখন খাবারের অভাব নেই, তাই সে আর মানুষের উপর অত্যাচার করতো না। যেহেতু হয়তো ভারতদত্ত প্রচুর পরিমাণে অত্যাচার করতো, তাকে করলো যে তার রাজ্য থেকে বিতাড়িত করলো, যে তোমার মতো সেনাপতি আমার দরকার নেই, যে জনগণের কল্যাণ না করে বরং আরো ক্ষতি করছো, তুমি চলে যাও। তখন সে খুব রেগে গেল, এবং ওই সময় কলিঙ্গের যে রাজা ছিল, কলিঙ্গের রাজার সঙ্গে সে ষড়যন্ত্র করলো যে ভারতদত্ত আপনাকে আক্রমণ করবে বা এই সেই বলে তাকে মিথ্যা ভাবে প্ররোচিত করলো কলিঙ্গ রাজা। তখন সেনাপতি দিয়ে গুজরাট আক্রমণ করলো এবং কালকেতুকে বন্দি করলো। কালকেতুকে যখন বন্দি করছে তখন আবার চণ্ডী যে গুজরাটের রাজাকে সে হচ্ছে ধমক দেয় যে এই কালকেতুকে হচ্ছে আমি ওইখানে বসবাসের জন্য দিছি, তুমি কেন তাকে আক্রমণ করলে? এই মিথ্যুক ঠক এই ভারতদত্তের কথা শুনে তো তখন বলে যে সে তো এসে বললো আমাকে আক্রমণ করবে। তখন সে বিষয়টা খুলে বলে যে কালকে তো তোমাকে আক্রমণ করতে চাইনি, বরং ভারতদত্তই তোমার সঙ্গে মিথ্যা প্ররোচনা করেছে। সে যখন প্রজাদের কাছ থেকে অন্যায়ভাবে অর্থ নিচ্ছিল, তখন কালকেতু তাকে ওখান থেকে বের করে দেয়, যার কারণে সে এসে তোমার সঙ্গে এখানে মিথ্যা কথা বলে তার বিরুদ্ধে প্ররোচিত করে। তখন যে গুজরাটের রাজা সে দেখলো আসলে তো, তাহলে কালকেতু ভারতদত্তকে শাস্তি দেয় এবং ফুলরা আবার দেবালয়ে ফিরে যায় এবং কালকেতুকে মুক্তি দেয়। আর কালকেতুর যে অভিশাপ পূর্ণ হলে সে আবার ফুলরা সহ স্বর্গে ফিরে যায়। এই ছিল হচ্ছে মূলত চণ্ডীমঙ্গলের কাহিনী। এরপরে হচ্ছে অন্নদামঙ্গল। আমি প্রথমেই বলছিলাম যে এই ক্লাসের ডিউরেশনটা অনেক বেশি হবে, কারণ এইখানে 3টে মঙ্গল কাব্য একসঙ্গে আলোচনা করা হচ্ছে, যার কারণে। এরপরে দেখেন অন্নদামঙ্গল কাব্য চলে যাব। অন্নদামঙ্গল কাব্যের এই 2টা মঙ্গল কাব্য বেশি গুরুত্বপূর্ণ, বাকিগুলো কিন্তু আর অল্প একটু আছে পড়া, প্রায় শেষের পথে এই পড়াটা। অন্নদামঙ্গল কাব্যের প্রধান কবি হচ্ছে ভারতচন্দ্র রায়গুণাকর। তিনি বাংলা সাহিত্যের প্রধান নাগরিক কবি। তাহলে প্রধান নাগরিক কবিকে ভারতচন্দ্র রায়গুণাকর। এই যে নাগরিক কবি আরেকজনের উপাধি আছে, তিনি হচ্ছে শামসুর রহমান। মঙ্গল যুগের শেষ কবি বলা হয় ভারতচন্দ্র রায়গুণাকরকে। সত্যপীরে তার রচিত যে ঘটনা সেটা হচ্ছে সত্যপীরের পাঁচালী, তার রচিত অন্যতম গ্রন্থ। তার মৃত্যুর মাধ্যমে বাংলা সাহিত্যের মধ্যযুগের সমাপ্তি ঘটে। তাহলে কার মৃত্যুর মাধ্যমে বাংলা সাহিত্যের মধ্যযুগের সমাপ্তি ঘটে? হচ্ছে অন্নদামঙ্গলের কাব্যের ভারতচন্দ্র রায়গুণাকর। রায়গুণাকর কিন্তু তার উপাধি, আর এছাড়াও তার প্রথম নাগরিক কবিও কিন্তু ভারতচন্দ্র রায়গুণাকর। আচ্ছা, অন্নদামঙ্গলকে কয় ভাগে বিভক্ত করা যায়? এটা 3টি খণ্ডে বিভক্ত। একটা শিবনারায়ণ অন্নদামঙ্গল, বিদ্যাসুন্দর বা কালিকামঙ্গল, ময়মনসিংহ ভবানন্দ অন্নদামঙ্গল। এই 3টা খণ্ডেই দেবী অন্নদার বর্ণনা আছে। মানে মোটামুটি মানুষের হচ্ছে যে খাবারের যে ক্ষুধা ছিল, সেই ক্ষুধা মুক্তির জন্য দেবীর যে আশীর্বাদ, সেটা এই মঙ্গল কাব্যে আছে। ধর্মমঙ্গল কাব্যে কার জয়গানের ধ্বনি? ধর্ম ঠাকুরের। আমরা কিন্তু ধর্ম ঠাকুর সম্পর্কে আরো এক জায়গায় পড়ছি প্রথম দিকে শূন্য পুরাণ কাব্যে, তাই না? শূন্য পুরাণ কাব্যটাও কিন্তু এই শূন্যময় দেবতা ধর্ম ঠাকুরের কাহিনী নিয়ে রচিত। ধর্ম ঠাকুর প্রধানত দাতা, নিঃসন্তান নারীকে সন্তান দেয়, অনাবৃষ্টি হলে ফসল দেয়, কুষ্ঠরোগীকে রোগ থেকে মুক্ত করে। ধর্ম ঠাকুরকে কেন্দ্র করে যে কাব্যধারা রচিত তারই নাম হচ্ছে ধর্মমঙ্গল কাব্য। ধর্মমঙ্গল কাব্যের আদিকবিকে ময়ূরভট্ট। ধর্মমঙ্গল কাব্যের আদিকবিকে ময়ূরভট্ট। তার কাব্যের নাম হচ্ছে হাকন্দ পুরাণ। এই কাব্যের আরো 2জন প্রখ্যাত কবি ছিলেন রূপরাম চক্রবর্তী এবং ঘনরাম চক্রবর্তী। ঘনরাম চক্রবর্তী অষ্টাদশ শতকের মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি। ঘন, ইনি শুধু নামেই ঘন না, ইনি মোটামুটি সব নিজেই আসলে একজন ঘন। ইনি হচ্ছে ওই সময় সব মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি। মঙ্গল কাব্যের সমগ্র মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে ঘনরাম
চক্রবর্তী। তার রচিত কাব্যের নাম হচ্ছে শ্রী ধর্মমঙ্গল। ধর্মমঙ্গল কাব্যের কয়টি পালায় বিভক্ত? 2টি পালায়। রাজা হরিশ্চন্দ্রের কাহিনী এবং লাউ সেনের কাহিনী। কালিকামঙ্গল কাব্যের কারিস্তুতি করা হয়েছে দেবী কালীর, কারিস্তুতি করা হয়েছে কালীর। এই কাব্যে বিদ্যাসুন্দর নামেও অভিহিত। তাহলে বিদ্যাসুন্দর কোন কাব্যের নাম? কালিকামঙ্গল কাব্যের নাম, যা শারবিৎ খান কর্তৃক রচিত। শারবিৎ খান কর্তৃক রচিত বিখ্যাত গ্রন্থ রসুল বেজায়। রসুল বেজায় কার গ্রন্থ? শারবিৎ খানের। রসুল বেজায় কার গ্রন্থ? শারবিৎ খানের। আর শারবিৎ খান কিন্তু এই কালিকামঙ্গলের সবচেয়ে যে বিখ্যাত গ্রন্থটি সেটা রচনা করছে, সেটা বিদ্যাসুন্দর। প্রকৃতপক্ষে এটি মঙ্গল কাব্যের অন্তর্ভুক্ত নয়। দেবী কালী মাহাত্ম্য প্রতিষ্ঠায় এর মুখ্য উদ্দেশ্য রাজকুমার সুন্দর ও বীরসিংহের অপরূপা কন্যা বিদ্যার গুপ্ত প্রণয় কাহিনী এই প্রধান কাব্যের উপযোগ্য। মূলত মঙ্গল কাব্যগুলো কিন্তু হচ্ছে দেবীর কাহিনী নিয়ে রচিত, কিন্তু এখানে কিন্তু অন্য দুজন ব্যক্তি নেই, তাই এটা মঙ্গল কাব্যের অন্তর্ভুক্ত কিন্তু না। কালিকামঙ্গল কাব্যের আদি কবি হচ্ছে কবি কঙ্কন। কালিকামঙ্গল কবি কঙ্কন, কালিকামঙ্গল কবি কঙ্কন, এভাবে মনে রাখবেন। শারবিৎ খান এবং রামপ্রসাদ সেনের এই কাব্যের জন্য বিখ্যাত। রামপ্রসাদ সেন শ্যামসংগীত রচনায় পারদর্শিতা দেখা হয়েছে, তার উপাধি হচ্ছে কবি রঞ্জন। কবি কঙ্কন হচ্ছে মুকুন্দরাম চক্রবর্তী, আর কবি রঞ্জন হচ্ছে রামপ্রসাদ সেন। রাম রঞ্জন, রাম রঞ্জন, রাম রঞ্জন, কবি রঞ্জন রামপ্রসাদ সেন, কবি রঞ্জন রামপ্রসাদ সেন। কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী, কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী, এভাবে মনে রাখবেন। একটু বারবার পড়লে দেখবেন মুখস্থ হয়ে যাবে। আর এমনিতে যখন বারবার পড়তে থাকা হয় তখন সামনে আসলে মোটামুটি মার্ক করা যায় যে না এটা এই কবিতা বা এই কবি। বারবার পড়লে বা শুনলে এটা মনে থাকে। এই পরবর্তী যে এটা আছে শিবমঙ্গল কাব্য সম্পর্কে কি জানো? কৃষিভিত্তিক সমাজে জীবনে বৈদিক দেবতা রুদ্র শিবের রূপ ধারণ করে বাঙালি হিন্দুদের জীবনে শিব ওতপ্রোতভাবে জড়িত, তাই বাঙালি সুখ দুঃখ ভরা সংসারের কথা অবস্থান পেয়েছে এই শিবমঙ্গলে। এখান থেকে একটু গুরুত্বপূর্ণ দেখেন, শিব কাব্যের প্রথম কবি রামকৃষ্ণ রায়। শিব কাব্যের প্রথম কবি রামকৃষ্ণ রায়। এই ধারার কাব্য দ্বিজ রতিদেব রচিত মৃগলুব্ধ। এটা ওইভাবে মনে করা লাগবে না, এটা অতটা গুরুত্বপূর্ণ না। এই ধারা শ্রেষ্ঠ কবির রচয়িতা রামেশ্বর ভট্টাচার্য। তাহলে শিবমঙ্গলের শ্রেষ্ঠ কবি রামেশ্বর ভট্টাচার্য, প্রথম কবি বা আদি কবি রামকৃষ্ণ রায়। পরবর্তীতে আছে তার রচিত কাব্যের নাম শিব কীর্তন। এ ধারার অন্যান্য কবি দ্বিজ কালিদাস, দ্বিজ মনিরাম। দ্বিজ দিয়ে কিন্তু অনেক আছে, আমাদের এগুলো ওইভাবে মনে রাখা লাগবে না, আমাদের শুধুমাত্র দ্বিজ মাধবকে মনে রাখতে হবে, যার উপাধি হচ্ছে স্বভাব কবি, আর যার রচিত চণ্ডীমঙ্গলের নাম হচ্ছে শারদামঙ্গল। আর মনসামঙ্গলের একজন কবি ছিল হচ্ছে দ্বিজবংশী দাস, যে তার বংশধর চন্দ্রাবতীকে নিয়ে আবির্ভাব হয়েছিল বাংলা সাহিত্যে। মোটামুটি দ্বিজ নিয়ে এটুকু মনে রাখতে হবে। একদম মঙ্গল কাব্যের আমরা শেষ প্রান্তে। অন্নদামঙ্গল কাব্যের বিখ্যাত পঙ্ক্তিটি এগুলো একটু মনে রাখবেন, যেমন হচ্ছে আপনার 6টা যে প্রবাদ প্রবচন ছিল চর্যাপদ থেকে, ওগুলোর মতো এগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ। আপনারা যারা চর্যাপদ দেখছেন সেখানে দেখছেন 6টা প্রবাদ প্রবচন ছিল, এখানে প্রবাদ প্রবচন গুলো দিয়ে আসে এগুলো কোন সাহিত্য থেকে নেওয়া। তো এখানেও মনে রাখবেন, এখানে যে বিখ্যাত পঙ্ক্তিটি আছে হচ্ছে 5টা। প্রথম, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এটা অন্নদামঙ্গল কাব্যের একটা অংশ। অন্নদামঙ্গল কাব্যের 5টা বিখ্যাত উক্তি, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। অন্নদামঙ্গল, নগর পুরিলে কি দেবালয় এড়ায়, মানে যখন পুরো শহর পুড়ে যাচ্ছে তখন কি আর দেবালয় এড়িয়ে যায়? দেখবেন যে আমাদের হচ্ছে যখন আগুন লাগে তখন দেখবেন যে ধর্মগ্রন্থ বা বিভিন্ন পুরো বই না পুড়ে থাকে। তো না পুড়ে থাকলে আমরা দেখাই যে এটা আসলে পুড়ে নাই। এটা না পুড়ার কারণ হচ্ছে মূলত এর যে কাভারটা করা হয় অনেক পুরো কাগজ দিয়ে বা আপনার পুরো কাভার দিয়ে, যার কারণে এটা পুড়ে যায় না। আর আমরা জানি না আসলে ইসলামিক কোনো কিছু আছে কিনা, কিন্তু আমি বড় বড় অনেক স্কলার দেখছি যে তারাও কিন্তু এটা বলছে যে আসলে এরকম কোনো কিছু না, ওটাও তো কাগজ। তো হ্যাঁ, রক্ষণাবেক্ষণের দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলার। তবে আমরা যদি এরকম করি তাহলে ভিন্ন ধর্মী যারা আছে তারা কিন্তু আমাদেরকে নিয়ে উপহাস করার একটা সুযোগ পেয়ে যায়। তো মূলত আমাদের যে ধর্মগ্রন্থটা না পুরার কারণ হচ্ছে ওই যে পুরো কাভারটা। তো নগর পুড়িলে কি দেবালয় এড়ায়, পুরো বাড়ি পুড়ে যাচ্ছে আর কোরআন শরীফ কিন্তু রক্ষা পাচ্ছে না। এটা অন্নদামঙ্গল কাব্যের। আচ্ছা, মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন। মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন অন্নদামঙ্গল কাব্য। বড়র প্রীত বালির বাদ, ক্ষণেক হাতে ধরি ক্ষণেকে চাঁদ অন্নদামঙ্গল কাব্য। এখান থেকে চণ্ডীমঙ্গল থেকে একটা আছে, চণ্ডীমঙ্গল, হাওয়াতে যদ্যপি যায় সাগর শুকায় যায়। যেহেতু আপনার হচ্ছে কালকেতু যখন স্বর্গে ছিল তখনও সে ওইখানে ভুল করে তাকে পৃথিবীতে পাঠিয়েছে, পৃথিবীতেও পাঠিয়েছে, সেখানে দারিদ্রতা। তো এই জন্য হচ্ছে হাওয়াতে যেদিকে যায় সেদিকেই সাগর ফুরায়। এটা হচ্ছে চণ্ডীমঙ্গলের একটা অংশ। এখন আমরা দেখবো প্রত্যেকটা মঙ্গল কাব্যের যে কবিগুলো আছে এবং হচ্ছে তাদের প্রধান চরিত্রগুলো। মনসামঙ্গলের কাদাহরি দত্ত হচ্ছে আদি কবি, বিজয়গুপ্ত হচ্ছে শ্রেষ্ঠ কবি, বিপ্রদাস পিপিলাই, দ্বিজবংশী দাস এবং হচ্ছে কেতকা দাস ক্ষেমানন্দ, এগুলো সম্পর্কে আমাদের এই তিনটে অতটা পড়তে হবে না। দ্বিজবংশী দাসকে পড়তে হবে শুধুমাত্র তার মেয়ে চন্দ্রাবতী সম্পর্কে জানার জন্য, আর তার বাসা ছিল কিন্তু কিশোরগঞ্জে। এরপরে যে প্রধান চরিত্রগুলো, গল্প যেহেতু আপনাদের বলেই আছে তাহলে আপনারা বলেই ফেলতে পারবেন যে প্রধান চরিত্র কি ছিল। চাঁদ সওদাগর, তার স্ত্রী ছিল হচ্ছে সাতকা, বেহুলা হচ্ছে পুত্রবধূ, লক্ষিন্দার পুত্র, লক্ষিন্দার হচ্ছে অনিরুদ্ধ এবং বেহুলা হচ্ছে উষা, আর মনসা সাপের দেবী।
চণ্ডীমঙ্গল কাব্যে ছিল মানিক দত্ত, মুকুন্দরাম চক্রবর্তী, দ্বিজ মাধব। মানিক দত্ত হচ্ছে এখানে প্রথম কবি চণ্ডীমঙ্গলের, মানিক দত্ত আদি কবি এবং মুকুন্দরাম চক্রবর্তী শ্রেষ্ঠ কবি। দ্বিজ মাধবকে মনে রাখতে হবে স্বভাব কবি, এজন্য স্বভাব কবিকে দ্বিজ মাধব। আর এখানে চণ্ডীর যে শ্রেষ্ঠ ইগুলো ছিল, চরিত্রগুলো, কালকেতু যে হচ্ছে ফিরে আসে পৃথিবীতে, কালকেতু ফুল্লরা কালকেতুর স্ত্রী, ধনপতি, ভারুদত্ত ষড়যন্ত্রকারী, ইনি হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম যে ভিলেন বলা যায় হচ্ছে ভারুদত্ত। আর ঠক ছিল হচ্ছে মুরারি শীল। ভারুদত্ত সম্পর্কে আসবে যে বাংলা সাহিত্যের প্রথম ভিলেনকে বা প্রথম ঠককে, ষড়যন্ত্রকারীকে, সেটা হচ্ছে ভারুদত্ত। অন্নদামঙ্গল কাব্য রচনা করছে ভারতচন্দ্র রায়গুলাকা, ঈশ্বরী পাটনি, আমরা যে কবিতা পড়ছি তাই না, ঈশ্বরী পাটনি এবং হীরা মালিনী। এরপরে হচ্ছে ধর্মমঙ্গল কাব্যের ময়ূরভট্ট হচ্ছে আদি কবি, রূপরাম চক্রবর্তী, ঘনরাম চক্রবর্তী, শ্যাম পণ্ডিত। ঘনরাম চক্রবর্তী হচ্ছে ধর্মমঙ্গলের শ্রেষ্ঠ কবি। তিনি শুধুমাত্র ধর্মমঙ্গলের শ্রেষ্ঠ কবি না, সবগুলোর শ্রেষ্ঠ কবি হচ্ছে ঘনরাম চক্রবর্তী। কোন একটা সংখ্যা তার বর্গের থেকে বেশি বড় হচ্ছে ঘন, তো ঘন হচ্ছে সব থেকে বেশি বড় হয়, তো ঘন হচ্ছে সবগুলো মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি, এইভাবে মনে রাখবেন। আর এর দুইটা হচ্ছে আছে প্রধান চরিত্র হরিশ্চন্দ্র এবং লাউ সেন। মোটামুটি মঙ্গল কাব্য থেকে যতগুলো টপিক আমাদের এই বই থেকে পড়া ছিল বা অন্যান্য বই থেকে বা আমি যতটুকু জানি আমি অ্যাড করার চেষ্টা করছি। এরপরে আমরা চলে যাবো বিগত সালের প্রশ্নাবলী। তাহলে দেখতে পাবেন যে গল্পে যেগুলো বলছি মূলত সেগুলো থেকেই প্রশ্ন আসে। তো আমরা বিগত সালের প্রশ্নাবলীর সমাধানে যদি যাই, প্রথম যে প্রশ্নটা আছে, মধ্যযুগীয় এক শ্রেণীর ধর্ম বিষয়ক আখ্যান বা কাব্যের উদাহরণ কোনটি? মঙ্গল কাব্য। মধ্যযুগে বাংলা সাহিত্যের অন্যতম নিদর্শন কোনটি? মঙ্গল কাব্য। মঙ্গল কাব্য সমূহের বিষয়বস্তু কি? এখানে হচ্ছে ধর্ম বিষয়ক আখ্যান। নিচের কোনটি মধ্যযুগের কাব্যের প্রধান একটি ধারা? মঙ্গল কাব্য। মঙ্গল কাব্য রচনার মূলে উল্লেখিত কারণ কি? স্বপ্নে দেবী কর্তৃক আদেশ। মঙ্গল কাব্যে কোন দুই দেবতা প্রাধান্য পেয়েছে? মনসা এবং চণ্ডী। প্রায় দেখছেন যে সবগুলো সাপ নির্ভর